আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করেছে। এই উত্তেজনায় শুধু অন্তর্বর্তী সরকার বিরোধীরাই নয়, সাথে আছে সরকারের মিত্ররাও। এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে আছে দুটি ডেডলাইন, একটি হলো 13ই নভেম্বর, আর একটি তার ঠিক দুদিন আগে মানে 11ই নভেম্বর। 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে, এবং এটিকে ঘিরে তৈরি হওয়া ঢাকা লকডাউন কর্মসূচির আশঙ্কা সরকার ও সংশ্লিষ্টদের ভাবনায় ফেলেছে। সরকার ও পুলিশ মুখে বলছে 13 নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে শঙ্কার কিছু নেই, কিন্তু আওয়ামী লীগের একযোগে 1 লাখ বেলুন উড়ানোর কর্মসূচির কথা জানতে পেরে নড়ে চড়ে বসেছে সরকার। সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকে তড়ি ঘড়ি করে সরে আসতে বাধ্য হয়েছে। অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ব্যাপক প্রচারের সাথে ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং পুলিশের ব্যাপক প্রস্তুতি 13ই নভেম্বর নিয়ে যে সরকারের শঙ্কা বাড়ছে সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে পুরনো কৌশল বাদ দিয়ে নতুন কিছু করতে পারে আওয়ামী লীগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আভাস সরকারকে ভাবিয়ে তুলেছে। সরকারের চিন্তার বলিরেখা আরো বাড়ছে। এর ঠিক দুদিন আগে অর্থাৎ 11ই নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে চরম মতবিরোধে থাকা জামাত ইসলামী ও তাদের সমমনার দলগুলো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। এই দুই ঘটনা ঘিরে রাজধানী সহ সারা দেশে তীব্র উত্তেজনা এবং নিরাপত্তার শঙ্কা বিরাজ করছে। এই সময়ক্রম বিশ্লেষণ করলে দেখা যায় অন্তর্বর্তী সরকার যেখানে আওয়ামী লীগকে ঠেকাতে সেনাবাহিনীকে পুরোদমে মাঠে রাখতে বাধ্য হচ্ছে এবং সরকারকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিতে হচ্ছে, সেখানে সরকারের মিত্রপক্ষকে সাংবিধানিক সংস্কারের দাবির মুখে শান্ত রাখা বা তাদের দাবি পূরণ করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে। সরকারি মিত্রদের বশে আনতে পর্দার আড়ালে নানা ধরনের সমঝোতার চেষ্টা কয়েক দফায় ব্যর্থ হয়েছে। এতে আসন্ন উত্তপ্ত নভেম্বরে সরকার ঘর ও ঘরের বাহির দুদিক কিভাবে সামলাবে সে দুশ্চিন্তা পেয়ে বসেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, দেশের বর্তমান রাজনৈতিক আবহে 13ই নভেম্বর বেশ উত্তেজনা ছড়াচ্ছে। এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করা হবে। গত জুলাই মাসে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় এবং মোট 28 কার্যদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। 13ই নভেম্বর তারিখটি এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার জন্য নির্ধারিত নয়, বরং বিচারিক কাজ শেষ হওয়ার রায় ঘোষণার দিন কবে হবে তা নির্ধারণ করা হবে। তার মানে এটি একটি প্রক্রিয়াগত তারিখ, কিন্তু এই দিনটি নিয়ে রাজনৈতিক উত্তেজনার সাথে নিরাপত্তার ঝুঁকি বেড়েছে, কারণ ওই দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। 13ই নভেম্বর তারা ঢাকা শহর লকডাউনের ডাক দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে প্রকাশ হওয়ার পর থেকে উত্তেজনা বেড়েছে। এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখন সর্বোচ্চ পর্যায়ে। 13ই নভেম্বর রায় ঘোষণার তারিখ ঠিক করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিটি আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটির সাংগঠনিক ক্ষমতা প্রদর্শনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, লকডাউন নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই, তবে নিরাপত্তা সংস্থাগুলোর অভ্যন্তরীণ বিশ্লেষণ ভিন্ন চিত্র তুলে ধরে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা দৈনিক যুগান্তরকে বলেছেন, আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটির রাজনৈতিক শক্তি পুরোপুরি ভেঙে যায়নি এবং তারা আগের কৌশল বাদ দিয়ে এবার নতুন কিছু করতে চায়, এমন ইঙ্গিত বা আভাস পুলিশ এরই মধ্যে জানতে পেরেছে। ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 10 থেকে 12ই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছে। বিজ্ঞপ্তিতে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 25 নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আগামী 10 থেকে 12ই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান যুক্ত 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিলেন। ডিবির 9টি বিভাগের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়।
দর্শক, গোয়েন্দাদের আশঙ্কা 13ই নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের এমন অভিনব বা নতুন নতুন কিছু কর্মসূচি দেখা যেতে পারে। এসব কর্মসূচির আশঙ্কা সরকারকে ভাবনায় ফেলেছে। বিষয়টি 9 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটিতে আলোচনা হয়েছে। এই বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা আকস্মাৎ জানান, সেনাবাহিনীর কোনো সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানো হবে না। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 50% সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে না। সেনারা আগের মতোই মাঠে থাকবে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে, তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। অথচ গত 5ই নভেম্বর কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সেনাবাহিনীর মাঠ পর্যায়ের 50% সদস্যকে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে। একই দিন সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, সেনাবাহিনী প্রত্যাহার সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক এত ঘন ঘন হয় না। এখন পরিস্থিতি বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচির কারণেই করতে হচ্ছে। বিশেষ করে গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির সরকারি বাসভবনের বিপরীত দিকে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে জোড়া ককটেল বোমা নিক্ষেপ করা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। একই রাতে ফার্মগেট ও পুরান ঢাকার কয়েকটি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আবার গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের কর্মীদের কাছে একযোগে বেলুন উড়ানোর মতো অভিনব কর্মসূচির কথা ফাঁস হওয়ায় সরকারকে সেনা প্রত্যাহার নিয়ে নতুন করে ভাবতে হয়েছে। সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত একই কারণে নিতে হয়েছে। সরকার যে কোনোভাবে 13ই নভেম্বর পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটতে দিতে রাজি নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, পরিকল্পনা অনুযায়ী 10ই নভেম্বর থেকে ঢাকার প্রবেশপথ, হোটেল, মেস ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা প্রস্তুতি কত ব্যাপক তার একটি প্রমাণ পাওয়া যায় ঢাকা মহানগর পুলিশের মহড়ায়। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুসারে 9 নভেম্বর প্রায় 7,000 পুলিশ কর্মীকে নিয়ে ঢাকায় 142টি এলাকায় বড় আকারে মহড়া হয়েছে। এই মহড়া প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়। নাশকতার আশঙ্কা মোকাবেলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীকে সমন্বিতভাবে মাঠে রাখার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন যে সেনাবাহিনী পূর্বের মতোই মাঠে থাকবে এবং তাদের প্রত্যাহার করা হবে না। তবে এই সামরিক উপস্থিতির রাজনৈতিক সংবেদনশীলতা অত্যন্ত বেশি। দর্শক, সরকার যখন 13ই নভেম্বরে আওয়ামী লীগের অভিনব কর্মসূচি ঠেকাতে ব্যতিব্যস্ত, তার ঠিক 2 দিন আগে সরকারের মিত্র দলগুলোর কর্মসূচি সরকারের জন্য উদ্বেগ বাড়াচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের দেওয়া 1 সপ্তাহের সময়সীমা সোমবার শেষ হতে চলেছে, কিন্তু এখনো কোনো ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, 8.5 মাসে জাতীয় ঐক্যমত্য কমিশন যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি, স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর নিজেদের উদ্যোগে আলোচনার মাধ্যমে সেই অচলাবস্থা কাটানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। অতীতেও সংলাপে ব্যর্থ হয়ে দেশ সংঘাতের পথে হেঁটেছে, এমন নজির রয়েছে। এবারও হয়েছে তাই। জামাত ইসলামী ও তাদের সমমনা 8টি দলের লিয়াজো কমিটি নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। তাদের এই দাবিগুলো 5 দফা আলটিমেটামের অংশ। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তারা বাঁকা করবেন, তাও তাদের ঘি লাগবে। জামাত হুঁশিয়ারি দিয়েছে, দাবি মেনে নেওয়া না হলে আগামী 11ই নভেম্বরের জনসভা থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে বিএনপি চাইছে গণভোট আগামী সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হোক। এমনকি দলটি এখন গণভোটেরই বিরোধী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, তাই নির্বাচনের আগে বা নির্বাচনের দিনও গণভোট করার বিষয়টি এই সংবিধান গ্রহণ করবে না। সরকারের সূত্রগুলো বলছে, এরই মধ্যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফা আলোচনা হয়েছে অনানুষ্ঠানিকভাবে, কিন্তু তারা নাছোড়বান্দা। আসন ভাগাভাগি আর সরকার গঠনের সময় কয়জনকে মন্ত্রিত্ব দেওয়া হবে, এই ইস্যুতে আলোচনা ঝুলে আছে বিএনপি ও জামাতের মধ্যে, এমন খবর বেরিয়েছে দৈনিক যুগান্তরে।
সরকারের জন্য চিন্তার বিষয় হলো জামাত সহ 8টি ইসলামী দলগুলোর কর্মসূচিতে অপ্রীতিকর কিছু ঘটলে সেটি পরিস্থিতিকে আরো নাজুক করে দেবে। দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে নভেম্বরের এই সপ্তাহটি বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষার সময়। একদিকে সংস্কার পথে ঐক্যের অভাব, অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচি। 13 নভেম্বরের এই পরিস্থিতিকে যদি আমরা দাবা খেলার একটি জটিল চালের সঙ্গে তুলনা করি, তবে এটি হবে এক ধরনের সেফটি চেকমেট। দর্শক, 11 নভেম্বরের কর্মসূচিটি মূলত সরকারের মিত্রদের পক্ষ থেকে সরকারের উপর একটি প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় চাপ। আপনারা জানেন বাংলাদেশ একটি টানটান উত্তেজনার ভিতর দিয়ে যাচ্ছে। যখন নিরাপত্তা বাহিনী আগামী 13 তারিখ নভেম্বরের চরম নিরাপত্তা বাংলাদেশ আওয়ামী লীগ প্রস্তুতি নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছে, 13 নভেম্বরের যেটাকে বলেছে লকডাউন ঢাকা একটি লকডাউন। রিঅ্যাক্টিভ বা এই ঢাকা লকডাউনের উদ্দেশ্য কি? ঢাকা লকডাউনের মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে বিচারটি চলছে, শেখ হাসিনা সহ আরো কয়েকজনের নামে যুদ্ধাপরাধীর বিচার চলছে। আপনারা জানেন 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যে অত্যাচার, যে নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, গুম, খুন, রাহাজানি, বাঙালি নারীদেরকে গনিমতের মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার যে খেলা জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, ইসলামী ছাত্র সংঘ সহ যারা করেছিল, তাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে 1973 সালে একটি অ্যাক্ট হয়েছিল, যেটার জনপ্রিয় নাম হচ্ছে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটি মূলত করা হয়েছে যে 1971 সালে যে রাজাকার আল বদর, আল শামস এবং পাকিস্তানি আর্মি অফিসাররা যে অন্যায় বাংলাদেশের মাটিতে সংগঠিত করেছে, এটি প্রথমে এটার নাম ছিল দালাল আইন, অর্থাৎ কোলাবোরেটর অ্যাক্ট। পরবর্তীতে চিন্তা করলো যে এটার নামটা একটু বদলাই দেয়। কেন বদলাই দেয়? যেহেতু এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে স্বীকৃত, সেই জন্য এটাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে পরবর্তীতে করা হয়েছে। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে 71 সালের এই যুদ্ধের সময়ে যে সংগঠিত অপরাধ, সেই অপরাধের বিচার করা। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো লোক যদি অপরাধ করে, তারা কিন্তু আইনের ঊর্ধ্বে না, তারা আইনের উপরে কোনো স্থান তাদের না। অন্য মানুষের মতো তাদেরকেও বিচারের মুখোমুখি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে, যে আইনে হত্যা, গুম, রাহাজানি, দর্শন এগুলোর বিচার করা যায়। কারণ একটা সরকার ছিল, ব্যবস্থা ছিল, আগে যারা সচিব ছিল, ওসি ছিল, ডিসি ছিল, আর্মি ছিল, এখনো কিন্তু তারা আছে। কিন্তু 1971 সালে টোটালি একটি দেশ বদলে গেছে। দেশটি ছিল পাকিস্তান, সেখান থেকে হয়েছে বাংলাদেশ। সুতরাং সেই কারণে ওই সময় সরকারি বা কোনো প্রশাসনিক সহযোগিতা আমাদের পক্ষে ছিল না। আজকে সেই অবস্থা নেই। তাই আমরা মনে করি এখন যে বিচারটি হচ্ছে, এই বিচারটি 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের সমকক্ষ আইনে করা যাবে না। তাই এটি একটি অবৈধ ট্রায়াল, মানে বিচারালয়টি বৈধ, কিন্তু সেই বিচারটি করা হচ্ছে সেটি অবৈধ। কারণ আপনাদেরকে ব্যাখ্যা করলাম। দ্বিতীয়ত আরেকটি জিনিস দেখেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টে একজন জাস্টিস যখন 67 বছর বয়স হয়, তিনি তখন অবসরে চলে যান, অর্থাৎ তার আর বিচার কার্য করার ক্ষমতা সমর্থ থাকে না। কেন? বিচার হচ্ছে একটা কঠিন জিনিস, বিচার হচ্ছে আল্লাহর পরেই হচ্ছে বিচারকের স্থান। সেই জায়গায় এই বিচারক 73 যখন 67 বছর চলে যায়, তার মানে জীবনের শেষ পর্যায়ে এসে মানুষ তখন আর এই বয়সের ভারে সঠিক বিচার করতে পারবে কি পারবে না, বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে কিনা, এই কথা মনে করেই কিন্তু বাংলাদেশে 67 বছর নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের সমস্ত জাস্টিস 67 বছরে অবসরে যান। কিন্তু এখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নজরুল ইসলামকে যে আনা হয়েছে, তার বয়স 73 বছর। তার মানে হচ্ছে বাংলাদেশের প্রচলিত বিচার, প্রচলিত যে আইন, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামাতের পছন্দ মতো, বিএনপি জামাতের পছন্দ মতো লোক দিয়া ভিন্ডিকটিভ ভাবে, পলিটিক্যালি মোটিভেটেড ভাবে এই বিচারটা করার চেষ্টা করা হচ্ছে। যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে 13ই নভেম্বরে ঢাকা লকডাউন হবে। এটি আমাদের একটি কর্মসূচি। আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, মহিলা লীগ, শেখ রাসেল স্মৃতি সংসদ, যত জায়গায় যেভাবে আছেন,
এই দুঃসময়ে দলের পাশে থাকার জন্য আপনার সাধ্যমতো চেষ্টা করবেন। আপনাকে নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে, দলকেও বাঁচিয়ে রাখতে হবে। কারণ আপনাদের বিশ্বাস, আপনাদের আস্থা, আপনাদের ভালোবাসার এই প্রতিষ্ঠানটিকে যদি বাঁচিয়ে রাখা না যায়, তাহলে আপনারা এই দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে বেঁচে থাকবেন। নিজের আত্মসম্মান রক্ষা, এই দেশকে রক্ষা, স্বাধীনতার চেতনাকে রক্ষা, অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা, বহুমাত্রিক চিন্তা এবং চেতনার মানুষ নিয়ে একটি প্লুরালিস্টিক সোসাইটিতে বসবাস করার যে হাজার বছরের মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের মতো এই বিশাল সংগঠনটি দরকার। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কালকে হয়তো আরেকজন, এর পরের দিন আরেকজন, এইভাবে আস্তে আস্তে শেষ করে বাংলাদেশটিকে একটি অন্ধকার টানেলের ভিতরে ঢুকিয়ে দিবে, যে মধ্যযুগীয় কায়দায়, আফগানিস্তানের কায়দায়, পাকিস্তানের কায়দায়, সিরিয়ার কায়দায় আমাদের দেশটাকেও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আসুন এই অন্যায়কে আমরা রুখে দাঁড়াবো। আমরা একটা জিনিস জানি যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 2.5 লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে, এবং অসংখ্য মানুষ এই দেশের এই মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ করেছেন, তিতিক্ষা করেছেন। কত নারীর স্মৃতির সিঁদুর মুছে গিয়েছে, কত নারী বিধবা হয়েছে, কত সন্তান তার পিতামাতাকে হারিয়েছে। সেই একটি দেশে আজকে রাজাকাররা দাঁড়িয়ে বলছে মুক্তিযোদ্ধাদের বিচার করবে। আপনাদের মধ্যে এই সচেতনতাটি দরকার যে এই দেশে আমরা বিচার চাই। শেখ হাসিনা, শেখ রেহানা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যেই কারো বিচার হতে পারে। আমরা যখন ক্ষমতায় ছিলাম, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আপনি দেখেন যুদ্ধাপরাধের বিচার করেছে। কাউকে কিন্তু 71-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বরের পরের কোনো বিচার তারা কিন্তু করেনি, কারণ এই আইনটির ডিজাইনই হচ্ছে সেরকম। এখন আপনি যদি পার্লামেন্টে 1973 সালে 17 দিন পর্যন্ত পার্লামেন্টে এই আইনটি নিয়ে আলোচনা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন এই আইনটি কখন কোন বিষয়ের জন্য করা হয়েছে। ইন্টারন্যাশনাল লতে এবং ক্রিমিনাল লতে রেট্রোস্পেক্টিভ নামে একটা কথা আছে। রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা হচ্ছে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধে থাকে না, কিন্তু অন্য জায়গায় কিন্তু রেট্রোস্পেক্টিভিটি থাকে। এখন বাংলাদেশে 2024 সালে কোনো যুদ্ধ হয়নি, দেশ স্বাধীন হয়নি, পতাকা বদলেনি, জাতীয় সঙ্গীত বদলেনি, সংবিধান বদলেনি, মানুষের বিচার ব্যবস্থা বদলেনি, সমাজ বদলেনি। তাহলে আপনি কিসের যুদ্ধ করলেন, কার বিরুদ্ধে যুদ্ধ করলেন? আপনারা সাম্প্রতিক দেখেছেন দ্য নিউ এক্সপ্রেস পত্রিকায়, ইন্ডিয়ার যে পত্রিকাটিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, উনি বলেছেন আমার সময়ে যে মানুষ মারা গিয়েছে, যদি মারা যেয়ে থাকে সে 1 জন হোক আর 1000 জন হোক, সেটার জন্য লায়াবিলিটি আমার উপরে আসে, কারণ আমি রাষ্ট্রের প্রধান ছিলাম, আমি প্রস্তুত। যেহেতু জাতিসংঘ রিপোর্ট, জাতিসংঘকেও তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে আসেন আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে, ফৌজদারি আদালতে আমার জন্য বিচার করেন, আমি সেখানে গিয়ে জানাতে প্রস্তুত। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে এই ইউনূস সরকারের, এই জামাত গরিষ্ঠ সরকারের এবং জাতিসংঘের মুরুদ নেই, কারণ তারা জানে যে ক্যাঙ্গারু কোর্ট ছাড়া শেখ হাসিনার বিচার যদি কোথাও করে, তাকে দোষী সাব্যস্ত করা সম্ভব হবে না। এই দোষী শুধুমাত্র করতে পারবে ওই বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্টে, কিন্তু আন্তর্জাতিক আদালতে সেখানে 2 পক্ষের লয়ার থাকবে, সত্য বেরিয়ে আসবে। আপনারা জানেন আন্তর্জাতিক আদালতটি নেদারল্যান্ডে অবস্থিত, আমাদের নেত্রী সেখানে সেই বিচারে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। তাহলে এখন তারা করবে না, কেন করবে না? কারণ এটা তো আসলে যুদ্ধ অপরাধে না। এখন যুদ্ধ অপরাধে যেখানে হয়নি, সেখানে আপনি কাদের বিচার করবেন, কিসের বিচার করবেন? এই জন্য আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটি নিয়েছি যে আমরা 13ই নভেম্বর বেরিয়ে আসবো রাস্তায়, মানুষের মুক্তি এবং আমাদের রুল অফ ল আপহেল করব এবং এই দেশটাকে সঠিক পথে পরিচালনা করব। এবং আরও একটি খবর আপনাদেরকে দিয়ে রাখি, আমরা আগামী মঙ্গলবার 11ই নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশি লয়াররা মিলে একটি প্রতিবাদ সমাবেশ করছি। আমরা সেদিন দিনের 12টা থেকে 2টা পর্যন্ত সময়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষরা এই দেশে রয়েছেন, তাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, সবার সমর্থন আছে, কিন্তু সেখানে মূলত আমরা দাঁড়াবো লয়াররা, ব্যারিস্টার, সলিসিটর, অ্যাডভোকেট, অথবা পৃথিবীর অন্য যে কোনো দেশে যিনি লয়ার হিসেবে আছেন তিনি আমাদের মেম্বার। এবং আমরা সবাই মিলে এই যুক্তরাজ্য পার্লামেন্টের সামনে ওয়েস্টমিনিস্টারে সকাল 12টা থেকে, দিনের 12টা থেকে 2টা পর্যন্ত 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করব। এবং আমরা ডক্টর ইউনূসের যে এই পেশিবাদী শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ধিক্কার জানাবো। আসুন
আমরা বাংলাদেশকে একটি সুন্দর সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনি। ডক্টর ইউনূসের এই ক্যাঙ্গারু কোর্ট, তাজুলের এই ক্যাঙ্গারু কোর্টকে আমরা না বলি, এবং রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। আমরা সভ্য কিনা সেটা দেখব যদি রুল অফ ল থাকে। বাংলাদেশে এখন রুল অফ ল নেই, কেননা বাংলাদেশে যে দলটি বাংলাদেশের জন্ম দিয়েছে তাদেরকে অবৈধ আইনের মাধ্যমে নিষিদ্ধ করে রেখেছে। তার মানে রুল অফ ল তো অর্ধেক মানুষ যদি না পায়, তাহলে আপনি রুল অফ ল পাইলেন কোথায়? সুতরাং বাংলাদেশ এখন কোনো সভ্য মানুষের দেশ না। এই অসভ্য মানুষের দেশ থেকে এটাকে আবার সভ্য মানুষের দেশে রূপান্তর করতে হলে আবার আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আসুন 13ই নভেম্বর আমরা ঢাকা লকডাউনে অংশগ্রহণ করি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।